স্বাধীন বাংলা সালতানাত সম্পর্কে আলোচনার আজ দ্বিতীয় পর্বে আমরা একজন হিন্দু রাজা এবং তার রাজ্য লাভের কাহিনী সম্পর্কে বিস্তারিত জানব। বাংলা স্বাধীন সালতানাত বলতে আমরা মুসলিম শাসকদের কথাই চিন্তা করি এবং অধিকাংশ সময় এই 200 বছরের অধিকাংশ সময় মুসলমান রাজা এবং মুসলমান সুলতানরাই বাংলা শাসন করেছে। কিন্তু এর মধ্যে কিছুদিন রাজা গণেশ এবং তার বংশধরেরা বাংলাদেশ বা তৎকালীন বাংলা স্বাধীন সালতানাতে শাসন কার্য পরিচালনা করেন। আজকে তার সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। রাজা গণেশ এবং তার বংশ ছিল ভাদরী বংশ। তিনি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার একজন জমিদার ছিলেন এবং তার বংশের পূর্বপুরুষেরা বাংলার সুলতানদের আনুগত্য প্রকাশ করেন এবং সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অবস্থান নিযুক্ত ছিলেন। তার রাজ্য লাভের কাহিনী জানার আগে আমরা তার ক্ষমতা লাভের ইতিহাস সম্পর্কে কিছু ধারণা নেব। রাজা গণেশ 1414 থেকে 1442 সময়ে খণ্ডকালীন বিভিন্নভাবে তিনি রাজকার্য পরিচালনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য তার রাজ্য লাভের কাহিনী একটি চমকপ্রদ ঘটনা। তার আগে জানতে হবে যে সেই সময়ে যেসব সুলতানরা ছিল তাদের রাজসভায় কেমন পরিবেশ সৃষ্টি হয়েছিল। সিকান্দার শাহ ছিল তার আগে একজন রাজা বা সুলতান। সিকান্দার শাহ বয়স হয়ে যাওয়ার পরে তার ছেলেদের মধ্যে একটু ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। তিনি দ্বন্দ্ব নিরসনের জন্য চেষ্টা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল তার ছেলে গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ ছিল সিংহাসনের অন্যতম দাবিদার, কিন্তু সিকান্দার শাহ তাকে অগ্রাহ্য করেন। গিয়াসউদ্দিন আজম শাহ সেই সুযোগে সিকান্দার শাহ এবং তার যে অন্যান্য পুত্র ছিল তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যান। সেই যুদ্ধে গিয়াসউদ্দিন আজম শাহ হিন্দু এবং বৌদ্ধদের সাহায্য নিয়েছিলেন এবং এই সময় গিয়াসউদ্দিন আজম শাহ যুদ্ধে জয়ী হন। পরবর্তীতে তিনি সিকান্দার শাহ এবং তার অন্যান্য ভাইদের অনেককে হত্যা করে দেন এবং অনেকে নির্বাসনে দেন। তিনি যখন সিংহাসনে বসেন তখন সেই সিংহাসনে বিভিন্নভাবে দুই দলে বিভক্ত হয়ে পড়ে। একদল ছিল যারা সিকান্দার শাহের অনুগত এবং একদল ছিল যারা গিয়াসউদ্দিন আজম শাহের অনুগত। গিয়াসউদ্দিন আজম শাহ এই বিদ্রোহ দমনের জন্য তার রাজসভা থেকে হিন্দু এবং বৌদ্ধদের যেসব হিন্দু এবং বৌদ্ধ রাজকর্মচারী ছিল তাদেরকে বিতাড়িত করার চেষ্টা করেন। এই চেষ্টার কারণে হিন্দু এবং বৌদ্ধরা গিয়াসউদ্দিন আজম শাহের উপরে একটু ক্ষিপ্ত হয়ে যায় এবং পরবর্তীতে বিদ্রোহের কারণে গিয়াসউদ্দিন আজম শাহ মৃত্যুবরণ করেন। গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যু ছিল মুসলমান শাসকদের মধ্যে একটি ভিত নাড়িয়ে দেওয়া ঘটনা, কারণ গিয়াসউদ্দিন আজম শাহের পরে কোনো যোগ্য উত্তরাধিকারী পাওয়া যায়নি যে সিংহাসনের দাবিদার হবে। গিয়াসউদ্দিন আজম শাহের ছেলে সাইফুদ্দিন হামজা শাহ সে সিংহাসনে বসলেও তার রাজ্যাভিষেক হয়েছিল 3 বছর পরে। সাইফুদ্দিন হামজা শাহ সিংহাসনে বসার কিছুদিন পরে একই বিদ্রোহের কারণে তিনি হত্যা হয়ে যান এবং সাইফুদ্দিন হামজা শাহ ছিলেন নিঃসন্তান। তার কোনো বংশগত কোনো পুত্র সন্তান না থাকার কারণে তার যে দত্তক পুত্র ছিল শিহাবুদ্দিন, সে শিহাবুদ্দিনকে সিংহাসনে বসানো হয়। কিন্তু শিহাবুদ্দিন পরবর্তীতে সিংহাসনে বসে রাজ্য পরিচালনায় ব্যর্থ হয়। এমন সময় রাজা গণেশ রাজা হিসেবে রাজ্যভার গ্রহণ করেন শিহাবুদ্দিন আজম শাহকে সরিয়ে। এটা সবাই মেনে নিলেও কুতুবুল আলম নামে একজন আলেম তিনি কিন্তু এটা মানতে পারেননি, কারণ এটা স্বভাবতই হবে যে মুসলমানদের হাত থেকে হিন্দুদের হাতে ক্ষমতা যাওয়া এটা সহজে কেউ মেনে নেবে না। এজন্য কুতুবে আলম তিনি দিল্লি সালতানাতের কাছে একটি চিঠি প্রেরণ করেন। সেই চিঠি গিয়েছিল সেই দিল্লি সালতানাতের অন্যতম শাসক ইব্রাহিম শর্কীর কাছে। ইব্রাহিম শর্কীকে কুতুবে আলম অনুরোধ করেন তিনি যেন বাংলায় এসে রাজা গণেশকে দমন করেন। ইব্রাহিম শর্কী তার চিঠি পেয়ে তিনি দ্রুত বেগে অনেক সৈন্য নিয়ে বাংলা আক্রমণের জন্য চলে আসেন
ইব্রাহিম শর্কীর এই বিপুল বাহিনী দেখে রাজা গণেশ ভয় পেয়ে যান এবং তিনি ইব্রাহিম শর্কীর সাথে একটি চুক্তিতে আসেন, যুদ্ধকালীন চুক্তি। রাজা গণেশ এই চুক্তিটা মেনে নিয়েছিল, যদিও এটা রাজা গণেশের পক্ষে খুবই কঠিন শর্ত ছিল, তবুও রাজা গণেশ কিন্তু এই চুক্তি মেনেছিল। রাজা গণেশকে শর্ত দেওয়া হয় তিনি রাজা হবেন না এই মর্মে একটি দস্তখত করবেন এবং তার যে ছেলে আছে যদুনারায়ণ, সেই যদুনারায়ণকে তিনি মুসলমান বানাবেন এবং মুসলমান বানিয়ে তাকে রাজ্য ক্ষমতা দেবেন। তিনি উক্ত শর্তে রাজি হয়ে যান এবং যদুনারায়ণকে মুসলমান বানানোর পরে জালাউদ্দিন মোহাম্মদ শাহ নামে তিনি সিংহাসনে বসান। জালালউদ্দিন মোহাম্মদ শাহ খলিফাতুল্লাহ উপাধি নিয়ে 1415 থেকে 1416 এই 1 বছর ক্ষমতায় ছিলেন। এই 1 বছর পর্যন্ত ইব্রাহিম শর্কী বাংলাতেই অবস্থান করেন এবং পরবর্তীতে সবকিছু ঠিক হয়ে গিয়েছে এই ভেবে যখন ইব্রাহিম শর্কী আবার দিল্লিতে ফিরে যান, এ সময় তিনি কৌশলে নিজের ছেলেকে সরিয়ে আবার সিংহাসনে বসেন এবং তিনি 1418 থেকে 1431 সাল পর্যন্ত সেভাবেই ক্ষমতা এবং শাসন কার্য পরিচালনা করেছিলেন। এছাড়াও তিনি এ সময় দমন নিপীড়ন করেছিলেন প্রচুর পরিমাণে মুসলমানদের উপরে। তিনি বিভিন্ন মুসলমান সুফি সাধক আলেমদের হত্যা করেন তার রাজ্যে বিদ্রোহ দমনের জন্য। পরবর্তীতে রাজা গণেশের একটি দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায়। কেউ কিভাবে মৃত্যু হয়েছে এর সঠিক কারণ অনুসন্ধান করতে পারে না। কারণ অনেকে বলে বা অনেক তথাকথিত জানা যায় যে মুসলমান বিদ্রোহীরা তাকে হত্যা করে দিয়েছিল, কিন্তু কথাটা সম্পূর্ণরূপে সত্য কিনা তা আজও প্রমাণিত নয়। এরপরে জালালউদ্দিন আবার সিংহাসনে বসেন এবং তিনি মুসলমান ভাবেই ক্ষমতা কার্য পরিচালনা করেন এবং তিনি তার বাবার ধর্মে আর ফিরে যাননি। সেজন্য পরবর্তীতে তার বংশধরগণও ইসলাম ধর্ম মতে বা মুসলিম হিসেবেই বাংলা শাসন করেছেন।